র্যাবের মানবাধিকার লঙ্ঘনের জন্য কতটা দায়ী আওয়ামী লীগ সরকার? এবং সর্বশেষ জানাবো, ঋণপ্রিয় আওয়ামী লীগ সরকারের ব্যাংক ঋণ বেড়ে দ্বিগুণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। র্যাবের মানবাধিকার লঙ্ঘনের জন্য কতটা দায়ী আওয়ামী লীগ সরকার? যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ যখন র্যাবের বর্তমান ও সাবেক 7 জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে, তখন বাংলাদেশের সংবাদ মাধ্যম সহ সরকারি প্রতিক্রিয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে। প্রতিষ্ঠান হিসেবে র্যাব যে নিষেধাজ্ঞার আওতায় পড়েছে এবং তা কতটুকু সুদূর প্রসারী ভূমিকা ফেলতে পারে তা বিবেচনার মধ্যে ছিল না। র্যাবের পেছনে থাকা রাজনৈতিক শক্তির দায় কতটা, তাও ছিল না বিবেচনায়। আইন বহির্ভূত কাজের যে কোনো দায় সংশ্লিষ্ট ব্যক্তি বা বাহিনীকে অবশ্যই নিতে হবে। কিন্তু এই ঘটনাগুলোর দায় কি শুধুই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এর কিছু সদস্যের? র্যাব বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে এসব ঘটনা ঘটায়, নাকি আইন শৃঙ্খলা দমনে তারা সরকারের নেয়া নীতি বা রাজনৈতিক সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটায়? সরকারের নিজে বাঁচলে বাপের নাম প্রবণতা। র্যাব নিয়ে আওয়ামী লীগ সরকার বেশি কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সর্বসাম্প্রতিক বক্তব্যে নতুন কিছু তথ্য পাওয়া গেল। র্যাব তৈরি করেছে আমেরিকানরা আর ব্রিটিশরা। তিনি আরো বলেছেন, তাদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা শিখিয়েছে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, হাউ টু ইন্টারোগেশন। এখন যদি এসবে কোনো সমস্যা হয়ে থাকে কিংবা মানবাধিকার লঙ্ঘিত হয়, তাহলে আবার নতুন করে ট্রেনিং হবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, র্যাব সৃষ্টি কোন সময় হয়েছিল এটা সবাই জানে। যারা র্যাব সৃষ্টি করেছে তারাই র্যাবকে নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। র্যাব বিএনপির আমলে তৈরি হয়েছে বা র্যাব গঠন করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। মন্ত্রীদের তরফে এ ধরনের বক্তব্য আসলে বর্তমান পরিস্থিতির গভীরতার সঙ্গে ঠিক মেলে না। র্যাব কোন সরকারের আমলে তৈরি হয়েছে বা তাদের কারা প্রশিক্ষণ দিয়েছে, সামনের দিনগুলোর গতি প্রকৃতি মোকাবেলায় তা খুব প্রাসঙ্গিক নয়। র্যাবের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম চলে সরকারের অধীনে, সুতরাং এই প্রতিষ্ঠানকে সরকার কিভাবে ব্যবহার করছে সেটাই হলো আসল কথা। কতটা দায় আওয়ামী লীগের? যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিজ্ঞপ্তিতে বেসরকারি সংস্থার সূত্রে পাওয়া কিছু পরিসংখ্যান উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে, র্যাবের বিরুদ্ধে 2009 সাল থেকে এ পর্যন্ত 600টির বেশি গুম, 2018 সাল থেকে 600 জনকে বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের অভিযোগ রয়েছে। এইসব পরিসংখ্যানের বাইরে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর একই ধরনের অভিযোগ রয়েছে র্যাব সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। আইন বহির্ভূত কাজের যে কোনো দায় সংশ্লিষ্ট ব্যক্তি বা বাহিনীকে অবশ্যই নিতে হবে। কিন্তু এই ঘটনাগুলোর দায় কি শুধুই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এর কিছু সদস্যের? র্যাব বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে এসব ঘটনা ঘটায়, নাকি আইন শৃঙ্খলা দমনে তারা সরকারের নেয়া নীতি বা রাজনৈতিক সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটায়? ক্রস ফায়ার বা বন্দুক যুদ্ধের নামে কিছু কিছু ক্ষেত্রে অভিযুক্ত অপরাধীদের হত্যার একটি নীতি যে সরকারের রয়েছে এবং তা যে চলে আসছে, সে ব্যাপারে আর যাই হোক না কেন জনমনে কোনো সন্দেহ নেই। সরকারের এই অবস্থান নিয়ে কোনো রাগ ঠাক আছে বলেও মনে হয় না। সরকারি দলের নেতা, সংসদ এবং মন্ত্রীদের মুখেও ক্রস ফায়ারের পক্ষে সাফাই শোনা যায়। গত নভেম্বরে শিল্প প্রতিমন্ত্রী ও সাংসদ কামাল আহমেদ মজুমদারের মুখে বিচার বহির্ভূত হত্যার পক্ষে বক্তব্য শোনা গেছে। অনেক সময় বিরোধী নেতারা বলেন, আমরা ক্রস ফায়ার দিয়ে মানুষ হত্যা করছি। আমি ক্রস ফায়ারের পক্ষে। এই জন্য পক্ষে, একজন সন্ত্রাসীর কারণে লাখ লাখ মানুষের ঘুম যেখানে হারাম হয়ে যায়, সেই সন্ত্রাসীর সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই। একজন মন্ত্রীর মুখে এ ধরনের বক্তব্য দেশের মানবাধিকার সংগঠনগুলোকে ক্ষুব্ধ করেছে। তারা বিবৃতি দিয়ে এর প্রতিবাদ করেছে। এরপরও মন্ত্রী কিন্তু তার অবস্থান থেকে সরে আসেননি। bdnews24.com এ নিয়ে প্রশ্ন করলে কামাল মজুমদার তার আগের বক্তব্যে অটল ছিলেন। তিনি বলেন, আমি বলেছি, যারা সমাজে লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রাখছে, যারা মদ ইয়াবা নিয়ে ব্যবসা করে নতুন প্রজন্মকে ধ্বংস করছে, যারা চাঁদাবাজি টেন্ডারবাজি করছে, যারা মানুষকে ধ্বংস করছে, লক্ষ লক্ষ মানুষের জীবনের নিরাপত্তা হরণ করছে, আমি তাদের ক্রসফায়ার দেওয়ার কথা বলছি। আমাদের মনে আছে, সংসদে ধর্ষণকারীর ক্রসফায়ার চেয়েছেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও তরিকত ফেডারেশনের সাংসদেরা। সিলেট এমসি কলেজে ধর্ষণের ঘটনার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযুক্তদের ক্রসফায়ার দেওয়ার দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন, আমার যদি সুযোগ থাকতো আমি এটাই বলতাম।
এদের বিচারের কাঠগড়ায় নয়, এদের সরাসরি ক্রসফায়ারে দিয়ে দিতে। মূলত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দুর্বৃত্তের দমনে ব্যর্থতা ও অনেক ক্ষেত্রে বিচারহীনতার কারণে জনমনেও ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যার ব্যাপারে এক ধরনের সায় রয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে দেশে বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের একটি বাস্তব পরিস্থিতি বিরাজ করছে এবং সরকার সেই নীতি বাস্তবায়নে র্যাবের মতো প্রতিষ্ঠানকে কাজে লাগাচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের প্রতিষ্ঠান হিসেবে র্যাবের দায়ের চেয়েও সরকারের দায়টি এখানে গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা হয়তো র্যাবের বিরুদ্ধে এসেছে, কিন্তু এটা কার্যত এসেছে সরকার যে নীতির ভিত্তিতে র্যাবকে পরিচালনা করছে বা ব্যবহার করছে তার বিরুদ্ধে। সরকার যদি বিচার বহির্ভূত হত্যার নীতি থেকে সরে আসে, তবে কি র্যাবের পক্ষে সরকারের অবস্থানের বিরুদ্ধে গিয়ে কিছু করা সম্ভব? ঋণপ্রিয় আওয়ামী লীগ সরকারের ব্যাংক ঋণ বেড়ে দ্বিগুণ। বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সরকারের রাজস্ব আয় কমে গেলে তখন ঋণ নেয়। বর্তমানে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণও কম, কারণ সঞ্চয়পত্রে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে সুদের হার। তাই সরকারকে ঋণ নিতে হলে এখন ব্যাংকিং খাত থেকেই নিতে হবে। এসব কারণে ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ বাড়ছে। সত্যি সপ্তদশ শতাব্দীতে গৌরী সেন নামে একজন ব্যবসায়ী ছিলেন। যেসব গরিব মানুষ কোষাগারে কর দিতে পারত না, গৌরী সেন তাদের হয়ে কর দিয়ে দিতেন। সেই থেকে বলা হয়, লাগে টাকা দেবে গৌরী সেন। এরকম এক গৌরী সেনের সন্ধানে সরকার এখন নিজেই, কেননা কর আদায় কম। বিশেষজ্ঞরা বলছে, অর্থনীতিতে এখন এক ধরনের মন্দাভাব যাচ্ছে। উৎপাদন খাত স্লথ হয়ে পড়ায় সরকারের রাজস্ব আয় কমে গেছে। ভ্যাট, শুল্ক ও আয়কর সব ক্ষেত্রে আদায় কম। আয় কমে যাওয়ায় এখন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। সরকারের হাতে আছে একগুচ্ছ বৃহৎ প্রকল্প, আছে দৈনন্দিন খরচ। বছরের পর বছর ধরে চলা এসব প্রকল্পের ব্যয়ও বাড়াচ্ছে সরকার। সব মিলিয়ে ব্যয় বেড়ে চলছে। এরকম এক পরিস্থিতিতে আশা ভরসার জায়গা এখন একটাই, ব্যাংক খাত। আর এই ব্যাংকেই এখন সরকারের জন্য একমাত্র গৌরী সেন। সরকারের কাজে এখন ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়ে ব্যয় নির্বাহ করা। পরিসংখ্যান কি বলছে? ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বাড়ছেই। চলতি 2022-23 অর্থ বছরের প্রথম 5 মাসে উন্নয়ন কর্মকাণ্ড সহ প্রয়োজনীয় খরচ মেটাতে সরকার ব্যাংক থেকে 31,038 কোটি টাকা ঋণ নিয়েছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। গত 21-22 অর্থ বছরের এই 5 মাসে ব্যাংক খাত থেকে 17,828 কোটি টাকা ঋণ নিয়েছিল সরকার। 15 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ এই অর্থ বছরের 4.5 মাসে এই ঋণের পরিমাণ ছিল 27,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, নভেম্বর শেষে সরকারের ব্যাংক ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় 3,05,145 কোটি 30 লাখ টাকা। গত 30 জুনে যা ছিল 2,70,185 কোটি টাকা। এই ঋণের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণ। আলোচ্য সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে 33,000 কোটি টাকার কিছু বেশি। প্রচলিত ব্যাংকগুলোকে আগে নেওয়া ঋণের 2,000 কোটি টাকার মতো ফেরত দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, চলতি অর্থ বছরের বাজেটে সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে 80,394 কোটি টাকা, যা আগের বছরের প্রস্তাবিত বাজেটে ছিল 68,819 কোটি টাকা। এই সুদ ব্যয় অনুন্নয়ন বাজেটের একক খাত হিসেবে সর্বোচ্চ 19.2%, যা চলতি অর্থ বছরেও একক খাত হিসেবে সর্বোচ্চ ছিল 18.1%। এই হিসাবে এক বছরে ঋণ পরিচর্যা বাবদ সুদ ব্যয় বাড়ছে 11,794 কোটি টাকা, যা শতকরা হিসেবে প্রায় 17.14%। সুদ ব্যয় বেড়ে যাওয়ায় সরকার ব্যাংক ব্যবস্থা থেকে যে হারে ঋণ নিচ্ছে তার বেশিরভাগ পরিশোধ করতে হচ্ছে ঋণের সুদে। কেন বাড়ছে ঋণ গ্রহণের পরিমাণ? বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিলে বাজারে সরাসরি মুদ্রা সরবরাহ বেড়ে যায়, কারণ কেন্দ্রীয় ব্যাংকের অর্থ হট মানি হিসেবে পরিচিত। 1 টাকা ছাড়লে 5 গুণ মুদ্রা সরবরাহ বাড়ে। মুদ্রা সরবরাহ বেড়ে গেলে মূল্যস্ফীতি উস্কে যায়। কিন্তু ব্যয় নির্বাহে প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে না পেরেই কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া বাড়িয়ে দিয়েছে সরকার। সরকারের ব্যয় নির্বাহের জন্য লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হচ্ছে না। জাতীয় রাজস্ব বোর্ডের সর্বশেষ তথ্যে দেখা যায়, চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে। অন্যদিকে সঞ্চয়পত্র বিক্রির তলানিতে নেমে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।